আমাদেরকে একটা 5ই আগস্ট এনে দিতে পারলো, কারণ তারা সকল মোহের ঊর্ধ্বে গিয়ে ভয়কে জয় করে রাস্তায় দাঁড়িয়েছিল। এই ভয়টাকে আমরা জয় করতে পারি না, কারণ আমরা যে গভর্নেন্সে অভ্যস্ত, সেই গভর্নেন্স আমাদেরকে ভয়কে জয় করার কথা শিখায় না। আমি যেটা চাইবো সেটাই আমার শাসকেরা করবেন, এটাই আমি গভর্নেন্স মনে করি। আমি মনে করি এই মুহূর্তে তরুণেরা সেরকম একটা যাত্রাতেই আছে। 53-54 বছর এক ধরনের সমাজ ব্যবস্থায় ছিলাম, এখন আমরা আবার নতুন বাংলাদেশ গড়ার কথা বলছি। তো এটা একটা ক্রস রোড, একটা ইন্টারসেকশন, ওখানেই আমরা আছি। আমরা এক প্রজন্ম অন্য প্রজন্মের ভাষা বুঝবার চেষ্টা করছি, এক প্রজন্ম অন্য প্রজন্মের প্রত্যাশা বোঝার চেষ্টা করছি, আর অনাগত প্রজন্মের জন্য কথা বলছি। যখন আমরা এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটি বলি, এটা আসলে এক প্রজন্মের ভাবনা না যে আমার জন্য নির্মল বাতাস থাকবে। এটা আমি বলি আমার পরের প্রজন্মের জন্য নির্মল বাতাসের জন্য। যখন আমরা বিশুদ্ধ খাদ্যের কথা বলি, বিষমুক্ত খাদ্যের কথা বলি, তখন আমি আসলে আমার পরের প্রজন্মের কথা ভেবেই বলি। আর আমার প্রজন্মে বা আমার আগের প্রজন্মে যারা ক্রমাগত অসুস্থ হচ্ছেন নানান জটিল রোগে, তাদের কথাও বলি যে এই জিনিসগুলো কেন হচ্ছে। তো আমরা এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটির কথা বললে আমাদের কনজাম্পশন প্যাটার্নের কথা ভাবতে হবে, আমাদের ডেভেলপমেন্ট মডেলের কথা ভাবতে হবে, এবং আমরা ঠিক ট্র্যাকে আছি কিনা সেটা ভাবতে হবে। আমরা কি গভর্নেন্স যেভাবে চলছে তার সাথে মিলিয়ে এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটির কথা বলবো, নাকি এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটি অর সাস্টেইনেবিলিটি যে কোনো ক্ষেত্রে সেটার কথা বলবো, এবং সেই মোতাবেক আমরা গভর্নেন্সটাকে সাজাবো। আমার মনে হয় আগে আমরা কি চাই এটা যদি ঠিক করতে পারি, তাহলে গভর্নেন্সটা কীরকম হবে এবং সেইখানে ইউথদের রোল কি হবে সেটা আমরা ভাবতে পারি। কিন্তু আমরা এখন এমন একটা সময়ে আছি যখন ইউথরা একটা অনেক বড় ফ্যাক্টর হয়ে গেছে, এবং এটাই হওয়া উচিত ছিল অনেক বছর আগে থেকে। আপনি যখন এখন ইন্টারন্যাশনালি একটা প্রতি বছর একটা ক্লাইমেট কনফারেন্স অফ পার্টিস হয়, যেখানে প্রায় সকল রাষ্ট্রপ্রধানই যান, সেখানে আপনি যেরকম পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশের রাষ্ট্রপতি কি বলল এটা শুনতে চান, একই সাথে তরুণ যে জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ সে কি বলল সেটাও শুনতে চান। এবং এটাই আমাদেরকে বলে দেয় যে সত্য কথার আসলে গুরুত্বটা কতটুকু। কারণ গ্রেটা থুনবার্গ যে কথাগুলো বলে সেগুলো অপ্রিয় হতে পারে, অনেকের জন্য অপ্রিয় হতে পারে, কিন্তু সেগুলিই আসলে সত্য। এবং প্রতিবারই সম্মেলনের পরে তরুণ জলবায়ু কর্মীরা বলে যে এই সম্মেলনটা হচ্ছে আমাদের ভবিষ্যতের মাথায় একটা পেরেক ঠুকে দেওয়া, আমাদের সুস্থ ভবিষ্যতের দিকে একটা কবর রচনা করে দেওয়া। তার মানে হচ্ছে আমরা যে জেনারেশন কথা বলি তার সাথে পরের জেনারেশনের প্রত্যাশার অনেক অমিল আছে। সেই জায়গাটাতেই আসলে গ্যাপটাকে আমাদের মিনিমাইজ করতে হবে। আমরা বাংলাদেশে এখন একটা সরকার ব্যবস্থার মধ্যে আছি যেটা টেম্পোরারি, কিন্তু এইখানে কিন্তু প্রথমবারের মতন 3জন আন্দোলন করা তরুণ সরকারের অংশ হয়েছে। এবং আমার আপনাদেরকে বলতে কোনোই দ্বিধা নেই যে আমরা যখন ক্যাবিনেট মিটিংয়ে বসি, ওদের ইন্টারভেনশনগুলো খুব শার্প হয় এবং খুব প্রিসাইজ হয় আর খুব টু দ্য পয়েন্ট হয়, কারণ ওরা আসলে জানে যে ওরা কি চাচ্ছে। আমরা আমাদের লাইফের অনেকটা সময় কিন্তু আমরা নানান রকম অ্যাডজাস্টমেন্টের ভিতর দিয়ে পার করে ফেলেছি, ফলে অনেক অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে আমাদের মধ্যে অনেকেই সংকোচ বোধ করেন। কেন তরুণেরা আমাদেরকে একটা 5ই আগস্ট এনে দিতে পারলো, কারণ তারা সকল মোহের ঊর্ধ্বে গিয়ে ভয়কে জয় করে রাস্তায় দাঁড়িয়েছিল। এই ভয়টাকে আমরা জয় করতে পারি না, কারণ আমরা যে গভর্নেন্সে অভ্যস্ত, সেই গভর্নেন্স আমাদেরকে ভয়কে জয় করার কথা শিখায় না, বরং ব্যালেন্সের কথা শেখায়।
আমাদের এমন একটা গভর্নেন্স লাগবে যেখানে আমরা ইয়েস বলবো, যেখানে আমরা নো বলবো, এবং যেখানে আমরা ব্যালেন্স করব। কিন্তু আমাদের গভর্নেন্স আমাদেরকে এতদিন কেবল ইয়েসই বলতে শিখিয়েছে আর ব্যালেন্সই করতে শিখিয়েছে। আমাদের গভর্নেন্স আমাদেরকে নো বলতে শিখায় নাই। সমাজ হিসাবে আমাদেরকে দাঁড়িয়ে কোনো কোনো জায়গায় নো বলতে হবে। আজকে একজন বিশিষ্ট রাষ্ট্রদূতের স্মরণে এখানে এসেছি, ওনার সাথে আমার ব্যক্তিগত পরিচয় ছিল না, কিন্তু একজন মানুষ চলে যাওয়ার পরেও যখন তার সম্মানে হল ভর্তি মানুষ হয় তখন বুঝতে হবে যে তিনি ভিন্ন কিছু রকমের কিছু ছিলেন। কারণ অনেক বড় বড় নেতাকেও দেখেছি তাদের মৃত্যুবার্ষিকীতে বা তাদের স্মরণের দিনে হলে মানুষ পাওয়া যায় না। তো তার প্রতি সম্মান রেখে একটা কথা বলছি, লাইফ ইজ নট অ্যাবাউট ডিপ্লোম্যাসি। শুধু ডিপ্লোম্যাসি দিয়ে লাইফের সমস্যার সমাধান হয় না, শুধু ব্যুরোক্রেসি দিয়ে লাইফের সমস্যার সমাধান হয় না। জীবনে এমন একটা গভর্নেন্স দরকার যেখানে আপনার কোন কোন নেতাগুলোর কথা মনে হয় বলেন, আপনার কোন কোন নেতাকে আপনি বিশ্ব নেতাকেই বলেন, আপনি বললে নেলসন ম্যান্ডেলার কথা বলবেন। তিনি এক সময় দাঁড়িয়েছিলেন এবং নো বলেছিলেন, পরবর্তী সময়ে তিনি সামঞ্জস্য করেছিলেন, তিনি রিকনসিলিয়েশনের কথা বলেছিলেন, তিনি জাস্টিসের কথাও বলেছিলেন। কাজে বাংলাদেশের গভর্নেন্স বলতে আসলে আমরা কি বুঝি? আমরা কি আমলাতন্ত্র বুঝি, নাকি জুডিশিয়ারি বুঝি, নাকি পুলিশ বুঝি, নাকি বৃহত্তর পরিসরে আইন শৃঙ্খলা বুঝি? গভর্নেন্স কি মানুষকে ছাড়া গভর্নেন্স? একটা সচিব যা স্বাক্ষর করবে এটা গভর্নেন্স, নাকি মানুষ যা বলবে এটাও গভর্নেন্সের অংশ? আমি আসলে মানুষের প্রত্যাশার সাথে এই যে কটা সেক্টরের নাম বললাম সেটার সংযোগের জায়গাটা বাংলাদেশে দেখতে পাই না। সেটার মেকানিজম বাংলাদেশে টোটালি অ্যাবসেন্ট, যার জন্য বলা হয় যে এই যাবৎকাল পর্যন্ত আমাদের গণতন্ত্র ছিল একদিনের গণতন্ত্র, আমরা কেবল গিয়ে ভোটটা দিয়ে আসতাম, সেটাও তো কত বছর দিতে পারিনি। তো আসলে আমি যেটা চাইবো সেটাই আমার শাসকেরা করবেন, এটাই আমি গভর্নেন্স মনে করি। আমি মনে করি এই মুহূর্তে তরুণেরা সেরকম একটা যাত্রাতেই আছে। অবশ্যই প্রারম্ভিক যাত্রা ঝঞ্ঝাপূর্ণ হবে, অবশ্যই নিজেদের মধ্যে তর্কাতর্কি হবে, মতবিরোধ হবে, অবশ্যই সকলে সঠিক পথে পরিচালিত হবেন না, কিন্তু তারপরে যাত্রায় একটা জায়গায় গিয়ে আমরা থিতু হব এবং সেখান থেকে আসল যাত্রাটা শুরু হবে। একটু এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটির কথা বলি। আমি এখন যেখানেই যাই লোকে সম্মানেই হোক, বুঝেই হোক, ভয়েই হোক আমার সামনে প্লাস্টিকের বোতলটা দেয় না। কিন্তু আপনাদের এখানে আসলাম, নর্থ সাউথ দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, এখানে প্রতিটা টেবিলে প্লাস্টিকের বোতলটা দেখে আমিও বুঝতে পারলাম না যে আমি লজ্জিত হব, নাকি দুঃখিত হব, নাকি রাগ হব। এটা নর্থ সাউথের কাছে কোনোভাবেই কাম্য নয়। একটা প্লাস্টিকের বোতল খুলবেন, 2 চুমুক পানি খাবেন, বোতলটা ফেলে দিয়ে চলে যাবেন। এই বোতল 100 বছরেও পৃথিবীতে মিলাবে না। এটা ফেলে দেবেন কোথায়? কেউ কেউ বলবে রিসাইক্লিং হয়, ওটা আসলে রিসাইক্লিং এর ধারে কাছেও কোনো কিছু না। কারণ এই বোতলটা বানাতে যেই পরিমাণ কেমিক্যাল ইনপুট দেয়া হয়েছে ওইটাকে রিসাইক্লিং এর সময় আপনাকে আলাদা করতে হবে। বাংলাদেশে সেরকম টেকনোলজি আছে বলে আমার জানা নেই। কেন আমরা জগে পানি খেয়ে সারা জীবন বড় হয়েছি না? তো জগে কেন পানি রাখা যায় না এটা বুঝতে পারলাম না। সাস্টেইনেবিলিটির সাথে কনজাম্পশনের একটা অনেক বড় সম্পর্ক আছে। আপনি পৃথিবীকে যতটা দেন পৃথিবী ততটা নিতে পারে কিনা, আর পৃথিবী আপনাকে ততটা দেওয়ার আসলে তার ক্ষমতা আছে কিনা, এটাও তো ভাবতে হবে। আমাদের আজকে যদি এখানে আমরা 11 জন আছি, 11টা গ্লাস থাকতো আর 2টা পানির বোতল থাকতো, যথেষ্ট হতো। যার যেটুকুন পানির দরকার সে ঢেলে খেত। তো সাস্টেইনেবিলিটির আরেকটা উদাহরণ দিই। এখন হচ্ছে বেলা 1:42, এই সময়ে খটখটা রোদ, তার মধ্যে আমরা এতগুলো আলো জেলে এসি ছেড়ে বসে আছি। আমার যদি বিল্ডিংটা ঠিক মতন প্ল্যান করা হতো আমাকে এতগুলো বাতি জ্বালাতে হতো না। এটা সবখানেই বলি, এটা আমার ঘরেও আমি বলি। আমি সেক্রেটারিয়েটে কাজ করি এবং সেক্রেটারিয়েটে বিশ্বাস করেন 6 মাসে আমাকে 3 বার অ্যান্টিবায়োটিকের কোর্স নিতে হয়েছে, কারণ ওখানে মুক্ত বাতাস ঢোকার কোনো উপায় নাই। আপনি চাইলেও জানালা খুলে দিয়ে মুক্ত বাতাস ঢোকাতে পারবেন না, ওইভাবেই বানানো হয়েছে। তাহলে ওখানে এয়ার কন্ডিশনার ইজ এ মাস্ট, এবং আমি এয়ার কন্ডিশনার নিতে পারি না, কারণ আমি নিজের কাজের কারণেই হোক যে কারণেই হোক এয়ার কন্ডিশনটা অ্যাভয়েড করেছিলি। এখন দেখেন আমাদের ভেন্টিলেশন সিস্টেম ঠিক করব না, আমরা বাতি জ্বালিয়েই চলবো। তারপরে সরকারকে বলবো লোডশেডিং কেন হয়, সরকার বলবে আমার তো তুলবার মতন কয়লাও তো নেই,
আমার তো গ্যাস এখন ইম্পোর্ট করতে হচ্ছে, আমি তাহলে তোমাকে এত বিদ্যুৎ কোথা থেকে দিব? এখন আমি সবটাই সরকারের উপর ফেলে দেবো, নো ম্যাটার হোয়াট, আমার 24 ঘন্টা বিদ্যুৎ লাগবেই। কিন্তু বিদ্যুতের অপচয় রোধ করার কথা আমরা কেউ ব্যক্তি পর্যায়ে ভাববো না। আমাকে দেখলেই জিজ্ঞেস করবেন হর্ন কেন বাজে গাড়িতে, আপনি কেন বাজান? আমি তো যে আপনার হর্ন বন্ধ করব না, আমি আইনটা প্রয়োগ করব। আপনার হর্ন বন্ধ করার দায়িত্ব আপনার, আপনার ট্যাবের পানি ছেড়ে দাঁত ব্রাশ না করার দায়িত্ব আপনার। ফলে আমাদের জীবনটা নিয়েও আমাদের ভাবতে হবে। এবং এখানে তরুণদের একটা বড় বিষয় আছে, আমরা সকলেই একটা কমফোর্ট জোনে পৌঁছে গেছি। আমাদের একটা ঢাকাতে বাসা লাগবে, 2টা গাড়ি লাগবে, এসি লাগবে, কিন্তু আসলে ঢাকা তো এত মানুষকে জায়গা দিতে পারবে না। আমাদের ডিসেন্ট্রালাইজেশনের কথা আসবে এবং সেখানেও গভর্নেন্সের কথা আসবে। আমাদের নতুন মানুষের বক্তব্য শুনতে হবে, সেখানেও আমাদের এম্পাওয়ারমেন্টের কথা আসবে। ফলে আমি যদি সাস্টেইনেবিলিটির কথা ভাবি, আমি মনে করি আমার একমাত্র আসার জায়গা হচ্ছে আজকের তরুণেরা। আমরা যখন ছোট ছিলাম, বা আপনারাও যখন ছোট ছিলেন, আজকে যারা এখানে মাত্র ইউনিভার্সিটি পাশ করেছেন, আপনারা প্রত্যেকে স্কুলে একটা ফ্লাস্ক নিয়ে যেতেন না পানির? এখন একটা ফ্লাস্ক ক্যারি করতে সমস্যা কোথায়? আপনি আপনার বাসার থেকে নিরাপদ পানিটা একটা ফ্লাস্কে ক্যারি করতে, আমাদের প্রজন্মের যারা আছেন, বয়োজ্যেষ্ঠ যারা আছেন, গাড়িতে একটা ফ্লাস্ক ক্যারি করতে সমস্যা কোথায়? হাজারে হাজারে বোতল ছড়িয়ে ছিটিয়ে না দিয়ে এবং নদীতে ফেলে না দিয়ে তারপরে আবার আমাকে বলবেন বুড়িগঙ্গা পরিষ্কার করে দাও। আর বুড়িগঙ্গা পরিষ্কার করতে আমার 5 থেকে 7 ফিট তো পলিথিনের শপিং ব্যাগ তুলতে হবে। আচ্ছা, আমি সেটাও তুললাম, তারপরে তুলে রাখবো কোথায়? এটাও সরকারকে খুঁজে বাইর করতে হবে, সেখানেও আমাদের কারো কোনো দায়িত্ব নাই। যখন আমরা গভর্নেন্সের কথা বলি, সাস্টেইনেবিলিটির কথা বলি, আমরা আসলে কতটুকুন কনজিউম করি, কতটুকুন কনজাম্পশন করা জরুরি, এটা আমাদের বুঝতে হবে। একদম বৈরাগ্য সাধনে মুক্তির কথা বলা হচ্ছে না, কিন্তু অপচয়টা যাতে আমরা কমিয়ে আনতে পারি সেটার কথা বলা হচ্ছে। আপনারা অনেকেই লন্ডনে গেছেন, সবাই কি লন্ডনে থাকে? লন্ডনের আশেপাশে এলাকা থেকে নারায়ণগঞ্জ, সাভার, এরকম যে ওদের সাবাব আছে, সেখান থেকে এসে অফিস করে চলে যায়। আমরা তো সেটা মানতে রাজি না। আমরা খালি বলবো কৃষি জমি বাঁচাও, জলাশয় বাঁচাও, আবার রাজুককে বলবো আমাকে একটা করে প্লট দাও। তাহলে রাজুক জলাশয়ও বাঁচাবে, কৃষি জমিও বাঁচাবে, আপনাকে প্লটও দিবে, এত কিছু তো সম্ভব হবে না। সেখানেই আমাদেরকে জানতে হবে যে আমাদের ডেভেলপমেন্টের ভিশনটা কি। ডেভেলপমেন্টের ভিশনটা হবে সিঙ্গাপুর, আর সব ময়লাগুলো রাস্তায় ফালাবেন আর সিঙ্গাপুর হবেন, এটাও কিন্তু হবে না। হ্যাঁ, সিঙ্গাপুরের লোকের শাসক যখন আইন প্রয়োগ করে, তখন ওই প্রজারা শাসকের কথা শুনে ওটা মেনে নেয়। আর আমাদের এখানে অভিযান করতে গেলে উল্টা মার খেয়ে ফেরত আসা লাগে। হ্যাঁ, বিকজ ওভার দ্য ইয়ার্স আমরা গভর্নেন্সকে এভাবে উইক করে দিয়েছি। সো প্রথম কথা হচ্ছে যে আপনার নিজের দর্শনটা সঠিক কিনা, এটা সাস্টেইনেবল কিনা, এটা বুঝতে হবে। তারপরে সমাজের দর্শনের ব্যাপার। এখন শুধুমাত্র লোকে যা বলে আমি তা শুনবো, এটা নেতৃত্ব না। আমি যেটাকে সঠিক মনে করি লোককে সেটা বোঝানো আমার দায়িত্ব, এটাও নেতৃত্ব। কাজে এখানে আমরা যোগাযোগের প্রয়োজন দেখি। আমি মনে করি যে ইউথদের একটা অনেক বড় ভূমিকা আছে। তারা যা করে দেখিয়েছে তা আসলে এক ধরনের অসম্ভব ছিল। হ্যাঁ, আমরা এটা ভাবতেও পারিনি যে এমন কিছু হবে। আজকে যখন নতুন করে দেশ গড়ার কথা এসছে, আমরা যেন সত্যিকার অর্থেই একটা সাস্টেইনেবল এনভায়রনমেন্টকে মাথায় রেখে দেশ গড়ি। আমরা প্রকৃতিকে মাঝখানে রেখে তারপরে উন্নয়নটা করি। আমরা গায়ের জোরে উন্নয়নটাকে মাঝখানে দিয়ে প্রকৃতিকে সাজাতে চাই, সেটা আসলে কোনোভাবেই সম্ভব হবে না। আর গভর্নেন্স যখন বলবো, লেট আস বি ইনক্লুসিভ। হ্যাঁ, সকলের কথা শুনে আমরা যেন আমাদের দর্শনটা ঠিক করি। জাতি হিসেবে যখন একটা দর্শন ঠিক হয়ে যাবে উন্নয়নের, তখন সাস্টেইনেবিলিটি আসলে খুব একটা দূরের বিষয় থাকবে না। আর আমাদের কর্তব্য এটা হচ্ছে আমাদের পরের প্রজন্মের কথা ভাবা, তাদের কথা শোনা, এবং তাদের স্বার্থ যদি রক্ষা করি তাহলে গভর্নেন্সও ঠিক হয়ে আসবে, এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটিও একটা চ্যালেঞ্জিং এজেন্ডা থাকবে না। ধন্যবাদ সকলকে।